ওকে, সো ফার্স্ট অফ অল তোমাদের যে লাস্ট ক্লাসে ভিডিও দিয়ে দিছিলাম এই পালস ইকো টেকনিকের সলভিং ভিডিও, যে প্রিভিয়াস ব্যাচে ওদের ক্লাসে সলভ করে দিছিলাম, ওই ভিডিওটা একটা কোশ্চেন মনে সলভ করা হয় নাই, তাই না কাবিও? হ্যাঁ ভাইয়া। এটা থেকে প্রবলেম আছে নাকি? হ্যাঁ, ফোন নাম্বারটা বি তে। ওকে, ঠিক আছে, তো ওই জিনিসটা করাই দিব। এন্ড ফার্স্টে দেখে নেই যে ওই ভিডিওতে ছিল বাট স্টিল কারো বুঝতে প্রবলেম আছে নাকি, ওই জিনিসগুলো ফার্স্টে কভার করে দেন লাস্ট কোশ্চেনটা করাচ্ছি, সমস্যা নেই। আনিসা, ভিডিও দেখার পরে যে যে কোশ্চেন গুলো সলভ করা হয়েছে ওগুলা তো বুঝতে পারছো নাকি? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, সো লাস্ট কোশ্চেনটা করে দেওয়া হয় নাই, সো এই কোশ্চেনে কাবিয়র প্রবলেম আছে, তো এটা করব আমরা। তো রাফিন, প্রভা, তোমাদেরকে ভিডিওতে যে ফার্স্ট যে কোশ্চেনস গুলা সলভ করা হয়েছে এগুলাতে কোনো কোশ্চেন আছে যে প্রবলেম পাইছো কোনো বুঝতে? রাফিন, আচ্ছা ভাইয়া, ওই যে 50 সেন্টিমিটারের ওইটা আবার একটু বুঝাই দিলে ভালো হয় অ্যাকচুয়ালি। আচ্ছা হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি যে তোমার ডিসটেন্স বের করবে। আচ্ছা, ম্যাক্সিমাম পালসের জন্য মিনিমাম ডিসটেন্স কেন নিব, এক্স্যাক্টলি এটাই আমাদের মেইন কনসার্নটা আর মেইন কোয়েশ্চেন যেটা থাকে পালস ইকো টেকনিক নিয়ে, ওটা নিয়ে আমরা দেখতেছি। সো দ্য রেঞ্জ ফাইন্ডার মেজার্স ডিস্টেন্সেস বিটুইন কত কত 50 সেন্টিমিটার এন্ড 1 কিলোমিটার। তার মানে at least যে তোমার হাতে রেঞ্জ ফাইন্ডারটা আছে, ঠিক আছে, ইউ হ্যাভ দ্য রেঞ্জ ফাইন্ডার। এখন কোন একটা অবজেক্ট যদি, হ্যাঁ, কোন একটা অবজেক্ট যদি 50 সেন্টিমিটারের কাছে হয়, যে রেঞ্জ ফাইন্ডার থেকে ওই অবজেক্টের ডিসটেন্সটা যদি 50 সেন্টিমিটারের থেকে কম হয়, তো তখন রেঞ্জ ফাইন্ডার ওই ডিসটেন্সটা আসলে বের করতে পারবে না। কেন পারে না ওই জিনিসটা বলি, খেয়াল করো, যে ক্যালকুলেট দ্য লংগেস্ট পালস ডিউরেশন। সো লংগেস্ট পালস অর ম্যাক্সিমাম পালসের জন্য আমরা মিনিমাম ডিসটেন্সটা কেন নিব? তো দেখো প্রভা, কাজটা কি আমাদের? ফার্স্ট অফ অল এইখানে তুমি কি বলছিলা এ নাম্বারে, যে স্টেট ওয়াই দ্য লেজার লাইট ইজ এমিটেড ইন পালসেস। তো এই জিনিসটা কি বলছিলা? একটা রিলিজ করবা, ওইটা যাবে রিফ্লেক্টিং সারফেসের কাছে, রিফ্লেক্টিং সারফেসে হিট করলো, দেন রিফ্লেক্ট করে ফেরত আসবে নাকি? তো তাহলে তুমি যেন বুঝতে পারো কি কি হয়, যে কোন এমিশনের জন্য কোন রিফ্লেকশনটা ফেরত পাইছো ওইটা যেন তুমি বুঝতে পারো, তাই না প্রভা? সো এখন এখানের জন্য কাজটা কি, যে রেঞ্জ ফাইন্ডার থেকে তুমি যখন নাকি কোন একটা পালস ছাড়বা, ঠিক আছে, রেঞ্জ ফাইন্ডার থেকে তুমি যখন নাকি একটা পালস ছাড়বা, এখন পালসের লেন্থটা ম্যাক্সিমাম কতটুকু বড় হইতে পারবে বলতো? যে তোমার অ্যাট লিস্ট এখানের জন্য, ওয়াও আমাদের আজকে একজন গেস্ট আসছে, এখনো অডিও কানেক্ট করে নাই। ওকে, আমরা এখানের মধ্যে দেখি কাজটা কি। ফার্স্ট অফ অল রেঞ্জ ফাইন্ডার থেকে তুমি যে ওয়েভটা রিলিজ করবা, এই ওয়েভটার কাজটা কি? এই একটা পালস, ওকে প্রভা। সো এই একটা পালস সে কি করবে, রিফ্লেক্টিং সারফেসে যাবে, দেন হিট করে ফেরত আসবে, এটাই তো তার কাজ। হোয়াট ইফ এই পালসটা ছাড়তেছে কিভাবে বলতো? আমরা একটা কাজ করি, কেমন কাজ করি, এখানে থেকে পালসটা যখন রিলিজ করে আমাদের এরকম একটা বাটন আছে, তো এই বাটনটা আমরা প্রেস করলাম, তো তখন কি হইতেছে, পালস এরকম বের হইতেছে। কমপ্লিট একটা পালস, ঠিক আছে প্রভা, কমপ্লিট একটা পালস এখান থেকে বের হওয়ার আগে সে যদি কি করে, তার রিফ্লেক্টিং সারফেসটা রিচ করে ফেলে, তো তখন কি হবে, ফুল পালসটা বের হওয়ার আগে তার রিফ্লেকশনটা ফেরত আসা শুরু করবে না? যে একটা কমপ্লিট ওয়েভ সে রিলিজ করতে পারে নাই, তখনই কি হওয়া শুরু করছে, রিফ্লেকশনটা ফেরত আসা শুরু করছে। সো তখন কি আমরা এক্স্যাক্টলি টাইমটা বের করতে পারবো, যে আমরা এমিট করার কতক্ষণ পরে ওয়েভটা ফেরত আসছে প্রভা? সো তাহলে আমাদের এক্স্যাক্টলি এই জিনিসটা বের করার জন্য কি করতে পারতে হবে, অ্যাট লিস্ট ওয়ান কমপ্লিট পালস যেন আমরা রিলিজ করতে পারি, এরকম একটা টাইম আমাদের দরকার, তাই তো? সো এখন এখানের মধ্যে আমাদের টাইমটা কি যাবে, টাইমটা হবে এরকম, যে পালস ডিউরেশন মানে কি, যাইতে এন্ড আসতে টোটাল যে টাইমটা লাগে ওইটা, তাই তো? সো এখন
এখানের মধ্যে কাজটা কি হবে দেখো, তো 50 সেন্টিমিটার এটা হলো মিনিমাম, যে তোমার লিস্ট অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যেটা তুমি মাপতে চাও, এটা কত? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার থেকে যদি কি হয়, 50 সেন্টিমিটার থেকে যদি তোমার ওয়েভ পালসটা ছোট হয়, তাহলে কি 50 সেন্টিমিটার ডিস্টেন্স বের করতে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। সুন্দর মতো আমরা এই ওয়েভটা ছাড়লাম, এই ওয়েভটা গেল, দেন রিফ্লেক্ট করে ফেরত চলে আসলো। ওকে, যদি আমরা 30 সেন্টিমিটার বানাই পালস লেন্থটাকে, তাইলে পরেও কি কোনো সমস্যা আছে প্রভা? না। ভাইয়া একটা পুরো পালস স্ক্যান হইতে হবে, মানে যদি হাফও হয় তাহলে সমস্যাটা কোথায়? হাফ যদি হয়, এখানের মধ্যে দেখো এই যে আমরা যে পালসটা রিলিজ করব, আমরা পালস একটা রিলিজ করার পর তখন আমাদের টাইমারটা অন হয়, বুঝছো? এই রেঞ্জ ফাইন্ডার গুলো কি, তারা হলো ট্রান্সডিউসার। হ্যাঁ, তাদের মধ্যে এমিটার আর রিসিভার লাগানো। ওকে আনিসা, তো কাজটা কি হয়, আমরা এমিট করা শুরু করলাম, তো তখন সে কি করবে, এমিট যখন করতেছি সে তখনও কিন্তু টাইম রেকর্ড করা শুরু করবে না। রেকর্ড করা শুরু করবে কখন থেকে, যখন নাকি আমরা পালসটাকে কমপ্লিটলি রিলিজ করে ফেলছি তখন, বুঝছো? অর আমরা যখন নাকি রিলিজ করা শুরু করলাম, লাইক এরকম তুমি যেটা জিজ্ঞাসা করলা, কি জিজ্ঞাসা করলা, যে হাফ পালস হলে কি সমস্যা, তাই না? তো এখন দেখো, এই আমাদের পালসটা বের হইতেছে, হাফ অফ দা পালস কি হইলো, রিলিজ হইলো। এখন টাইমটা রেকর্ড করা হচ্ছিল, সো টাইমটা রেকর্ড করা হচ্ছিল যে হাফ অফ দা পালস রিলিজ হইতে কতটুকু সময় লাগে। আমরা তো আসলে এইটা মাপি না, আমাদের আসলে কাজটা কি হয়, আমরা যখন নাকি পালসটা রিলিজ করতেছি, সাথে কিন্তু তার কি থাকবে, ইভেনচুয়ালি কমপ্লিট এই পালসটাই রিলিজ হবে। ওকে আনিসা, ইভেনচুয়ালি তুমি মনে করো যে এই পালসটা ইমিট করবে, এই যে এটা তো একটা কমপ্লিট পালস, তো এখন ইভেনচুয়ালি এই পার্টটা যে হিট করবে, হিট করে করে 1 বাই 1 প্রত্যেকটা রিফ্লেকশন কি আসতে থাকবে, ফেরত আসতে থাকবে। তো যখনই নাকি তুমি কি করো, যখনই নাকি তুমি ডিস্টেন্সটাকে কমায় দাও, দাঁড়াও আমি এইভাবে এঁকে দেখাই। সো এই হলো তোমার কমপ্লিট একটা পালস। সো এক্স্যাক্টলি 1 পালস লেন্থ দূরে রাখলে পরে তখন কি হবে, এক্স্যাক্টলি 1 পালস লেন্থ দূরে রাখলে তখন এই রিলিজ হইলো, রিফ্লেক্টিং সারফেসটা পাইলো, দেন ফেরত আসতে পারতেছে। ওকে, হোয়াট ইফ আমি এইটা করছি, এখানে নিয়ে আসলাম, তো এখন কি হইতেছে দেখো, ফার্স্টে যতটুকু পার্ট গেছিল ওই পার্টের রিফ্লেকশনটা আসতেছে, দেন ফুল ওয়েভ তো ইভেন্চুয়ালি আমাদের বের হবেই, আমাদের অর্ধেক করে পালস তো ছাড়া যায় না, বুঝছো? আমাদের পালস বের হবে ইভেন্চুয়ালি পুরাটাই, কিন্তু এটা কি হবে, ব্যাপারটা হবে এরকম একটা কন্টিনিউয়াস ওয়েভের মতো, যে মনে করো ইট উইল বি সামথিং লাইক, তুমি কি করছো, একটা লেজার লাইট ধরেই আসো, দেন লাইটটা যাইতেছে রিফ্লেক্ট করে ফেরত আসতেছে, লাইটটা যাইতেছে রিফ্লেক্ট করে ফেরত আসতেছে, কিন্তু কোন রিফ্লেকশন একটা ফেরত পাইলা, ওকে আনিসা, একটা রিফ্লেকশন ফেরত পাইলা, কিন্তু এই রিফ্লেকশনটা অ্যাকচুয়ালি কোন এমিশনের জন্য হইছে, ওই জিনিসটাকে তুমি বের করতে পারবা এখানে? না। এর জন্য তোমার প্রথম কোয়েশ্চেনটাই ফার্স্টে ভালো মতো ক্লিয়ার হওয়া লাগবে, যে আমাদের কাজটা কি, সে কিন্তু একদম কন্টিনিউয়াসলি ওয়েভ ছাড়তেই থাকে না, সে কি করে, একটা ওয়েভ ছেড়ে ওয়েট করে যে এটা রিফ্লেকশনটা ফেরত আসুক, দেন আমি নতুন একটা ছাড়বো। সে যদি কন্টিনিউয়াসলি ছাড়তেই থাকে, তো তখন কি হবে, এই ওয়েভ যাচ্ছে, এটা রিফ্লেকশনটা ফেরত আসবে, তো তখন ইনকামিং এন্ড আউটগোয়িং ওয়েভ গুলোর মধ্যে কি হবে, ওভারল্যাপিং হবে, বা আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হবে যে অ্যাকচুয়ালি কোন এমিশনের জন্য কোন রিফ্লেকশনটা ফেরত পাইছি। বুঝতে পারছো? তো এই সেম প্রবলেমটা হবে যদি কি না হয়, কি বলছো বুঝে নাই আনিসা? কিছু বলি না ভাইয়া, কিছু বলিনি। আচ্ছা, তো তাহলে এইখানের মধ্যে কাজটা কি দেখো, তোমার এই হলো রিফ্লেক্টিং সারফেসটা, তো সে এক্স্যাক্টলি 1 পালস লেন্থ দূরে থাকলে পরে জাস্ট কোনো মতে একটা কমপ্লিট পালস বের হইলো, দেন ওইটা কি হতে পারবে, ফেরত আসতে পারবে। সো তাহলে এই কাজটা করা যায়, কিন্তু তুমি যদি এর থেকে একটুও সামনে নিয়ে আসো, তো তখন কি হবে, একটা কমপ্লিট ওয়েভ
এমিট করার আগেই তার রিফ্লেকশনটা আসা শুরু করে দিবে। সো তখন কি অরিজিনাল ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভের মধ্যে ওভারল্যাপিং হবে না? বুঝতে পারতেছো কি জি বলতেছি? ভাইয়া, জি তো তাহলে ভাইয়া, এই হ্যাঁ। জিনিসটার জন্য আমাদের কি করা লাগে, যে মিনিমাম যে ডিসটেন্সটা তুমি বের করতে চাও ওইটার জন্য আমরা কি করি, the minimum possible distance will be equal to the maximum pulse duration, ওইটার জন্য যতটুকু ডিসটেন্স কভার করে আর কি। প্রভা কি বুঝতে পারছো লজিকটা কেমন? এই জিনিসটাই অনেকজন ম্যাক্সিমাম মানুষ সেম ভুলটা করে। কি ভুল করে? তারা লংগেস্ট পালস ডিউরেশন শুনেই ভাবে যে ডিসটেন্সটা বড় হলেই তো টাইম বড় হবে, তো সবচেয়ে বড় ডিসটেন্সটা নেয়। কিন্তু আমাদের লজিকটা তো আসলে এরকম না। আচ্ছা, তোমরা তোমরা তো অনেকজনই বায়োলজি টায়োলজি পড়ে আসছো, তো অনেক কিছু জানো। তো তোমাদের আমাদের আইসাইট যে, ঠিক আছে, আমরা যে চোখে দেখি, আমরা কিন্তু আমাদের চোখ থেকে একটা সার্টেন ডিসটেন্স দূরে থাকলে পরে কোন একটা কিছু ক্লিয়ারলি দেখতে পাই। তুমি যদি এর থেকে বেশি কাছে নিয়ে আসো তো তখন কি হয়ে যায়, আমাদের লেখাগুলি বা ওই ইমেজটা ব্লার হয়ে যায় না কাবিও? হ্যাঁ ভাইয়া। তো তাহলে ওই জিনিসটা কেন? ওই জিনিসটা আমাদের এরকম সেম রিজনে, বুঝতে পারছো, যে যখন নাকি ফোকাসটা আমাদের পারফেক্টলি চোখের মধ্যে এসে ফোকাসটা যখন করবে না, তো তখন কি হবে, ওরকম ব্লাডটা হওয়া শুরু করে। বুঝতে পারছো? তো তাহলে ওরকম আমাদের স্পেসিফিক কি থাকে, দেয়ার ইজ আ মিনিমাম ডিসটেন্স যেটা সেপারেশন হিসেবে থাকতে হবে, আর না হলে পরে সে কি করতে পারবে না, অ্যাকিউরেটলি ডিসটেন্সটা বের করতে পারবে না। প্রভা কি বুঝতে পারছো এখন? হ্যাঁ ভাইয়া। ওকে, তো তাহলে এখানের জন্য আমরা কি করব, লংগেস্ট পালস ডিউরেশনের জন্য মিনিমাম ডিসটেন্স ইউজ করে দেন কাজ করবে। এই যে v is equal to 2d by t, তো তাহলে এখানের জন্য টাইম is equal to কত আসে এটা বের করব। ঠিক আছে, ভেলোসিটি হলো স্পিড অফ লাইট, কেন ওখানে রেডিও ওয়েভ ইউজ করতেছিল নাকি? আচ্ছা, তো এই যে পালসেস অফ লাইট, তো তাহলে লাইট কত স্পিডে মুভ করবে, লাইটের স্পিডে মুভ করবে। আচ্ছা, তো তাহলে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, নাম্বার 4 এ প্রবলেম। আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 4 টা দেখি, আসো দেখো কাবিও কি বলতেছে। এ দেখায়ও না, এ পারছি, বি দেখাও, বিটা বুঝাও। আচ্ছা ঠিক আছে, তো তাহলে এ দেখানো নিষেধ। আচ্ছা, তো এ দেখানো আচ্ছা না, দেখাও দেখাও দেখাও। আচ্ছা, so এখন first of all bats emit pulses of ultrasound to find the positions of object using echolocation, যেটা আমরা বইয়ে পড়ে আসছিলাম, যে তারা একটা আল্ট্রাসাউন্ড ছাড়ে, দেন ওটা রিফ্লেকশনটা ফেরত পেয়ে তারা বুঝতে পারে যে 5 মিটার রেডিয়াসের মধ্যে কোন জায়গায় কি আছে না আছে তারা দেখতে পায়, এমন টাইপের ব্যাপার। তো ওখানে থেকে ডিসটেন্স বের করা পারছো তুমি, যে টাইম দেওয়া আছে, যে যাইতে এন্ড আসতে কতটুকু সময় লাগলো, স্পিড দেওয়া আছে, সো তাহলে v is equal to 2d by t, ওই ফর্মুলা দিয়ে ডিসটেন্স বের করছো। ওকে, ভেরি গুড। আচ্ছা, এইখানে এই জায়গাটায় আসলে আমাদের এই পয়েন্টটা ডপলার ইফেক্টের সাথে রিলেটেড। ডপলার ইফেক্ট আমরা ও লেভেলসে পড়ে আসছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই যে রেড শিফট ব্লু শিফট কখন হয়। यस এক্স্যাক্টলি। সো হায়ার ফ্রিকোয়েন্সি মানে কি, এখানের মধ্যে ব্লু শিফট হচ্ছে, তাই না? যে দুইটা সোর্স এন্ড অবজারভার যখন কাছাকাছি আসবে তত কি হবে, ফ্রিকোয়েন্সি বাড়ে। সো এখানের মধ্যে ব্লু শিফটের ব্যাপারটা আসবে, ওই ব্যাপারটা নিয়ে বলবো। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো কি হচ্ছে। when a bat is closer to its prey, the following changes take place. What happens? The frequency, the ultrasound emitted by the bat becomes higher in frequency. এটা একটা হলো ব্লু শিফটের জন্য, আর একটা ব্যাট কি করে, সে তো চালাক, হ্যাঁ, এই বাদুগুলা চালাক, তারা কি করে, তারা, আমরা একটা জিনিস পড়ছিলাম আর একটা জিনিস লিখে আসছিলাম, মনে আছে যে রেজোলিউশন কিসের সাথে রিলেটেড? ওয়েভলেন্থ। রেজোলিউশন ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য ওয়েভলেন্থ। আর ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির রিলেশনশিপ কেমন, যে আল্ট্রাসাউন্ডের স্পিড তো কনস্ট্যান্ট, তো তাহলে ফ্রিকোয়েন্সি বাড়াই দিলে ওয়েভলেন্থ কি হবে, কমে যাবে না? কমে যাবে। তো দেখো, ওয়েভলেন্থ যদি কমাই দেই তো তখন কি রেজোলিউশন আরো বেটার হচ্ছে নাকি খারাপ হচ্ছে?
বেটার হচ্ছে বেটার হচ্ছে যে রেজলিউশন যত ছোট মানে সে তত ছোট জিনিসের মধ্যেও কি করতে পারে, ডিফারেন্সিয়েট করতে পারে, আলাদা করতে পারে ব্যাপারগুলো। ওকে, তো তাহলে ব্যাট সে ইচ্ছা করে সে একটা বুদ্ধি করে, কি কাজ করে, যখন নাকি সে কাছাকাছি চলে আসছে তখন সে কি চায়, আরো মোর ডিটেইলড ইনফরমেশন চায়, যে প্রিসাইসলি জানতে চায় যে কোন লোকেশনে আছে তার প্রেটা। বুঝতে পারছো? তো তখন সে কি করে, ব্যাট আরো হায়ার ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড এমিট করে। তো যখন সে আরো হায়ার ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড ইমিট করবে তো তখন কি হবে, ফ্রিকোয়েন্সি বাড়া মানে ওয়েভলেন্থ কমা মানে রেজলিউশন বেটার হচ্ছে। তো হায়ার রেজলিউশনে সে কি করতে পারবে, আরো পিন পয়েন্ট করতে পারবে, অর মোর প্রিসাইজলি তার প্রের পজিশনটাকে কি করতে পারবে, ডিটারমাইন করতে পারবে। বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। দেন আরেকটা কি জিনিস, দ্য পালসেস বিকাম শর্টার ইন ডিউরেশন, যে এখানের মধ্যে কাজটা কি, যে রিফ্লেকশন গুলা কি আসে, তাড়াতাড়ি আসতেছে। ওকে, এন্ড দ্য পালসেস আর সেপারেটেড বাই শর্টার টাইম ইন্টারভাল, মানে কি, একটা পালস ছাড়লাম, দেন ওটা রিফ্লেকশন ফেরত আসলো, কিছুক্ষণ ওয়েট করে দেন আরেকটা পালস ছাড়তো, এতক্ষণ মনে করে এমন করতো। কি করতো, সাপোজ একটা এক্সাম্পল বলি, অনেক কিছু হতে পারে, জাস্ট এখানের জন্য বোঝানোর জন্য বলতেছি। আগে মনে করে এরকম করতো, একটা পালস ছাড়লো, গেল, রিফ্লেক্টিং সারফেসে লাগলো, ফেরত আসলো, 0.5 সেকেন্ড ওয়েট করলাম, ফেরত আসার পরে 0.5 সেকেন্ড ওয়েট করলাম, দেন নতুন পালস ছাড়লাম, দেন ওইটা ফেরত আসলো। তো আগে কি করতাম, দ্য ইন্টারভাল বিটুইন দ্য পালসেস কত, 0.5 সেকেন্ড ছিল। ওকে, এখন যখন নাকি আমাদের কি প্রিসাইজলি লোকেশনটা বের করা লাগবে, এর জন্য ফ্রিকোয়েন্সি তো বাড়াইছি, যে রেজলিউশন বাড়াইলাম, দেন পালস ডিউরেশন কমতেছে, মানে কি, যে পালসটা যাইতে এন্ড আসতে কম সময় লাগতেছে। কেন, বিকজ সে আরো প্রেটার কাছাকাছি চলে আসছে, তাই না, যে রিফ্লেক্টিং সারফেস ইজ মাচ ক্লোজার টু দা হোয়াট, ব্যাট। ঠিক আছে, বাদুরটার আরো বেশি কাছে কি হয়েছে, তার প্রেটা চলে আসছে। এন্ড ফাইনালি সে কি করে, অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনফরমেশন গুলা বের করতে চাচ্ছে। এন্ড বিকজ হোয়াট, যে প্রেটা কি, সে তো গাধা না, প্রেকে যখন নাকি ব্যাট ধরতে চাবে, প্রে তো নিজেও বুঝে যে ওকে ধরতে আসতেছে, তো সে কি পালাইতে চাবে না, তো প্রে তো অলওয়েজ উইল বি অন দা রান, যে যাকে শিকার করতে চাচ্ছে সে তো অলওয়েজ পালাইতে চাবে। তো সে পালায় অ্যাকচুয়ালি কোন জায়গাটায় যাচ্ছে, ওই জায়গাটা বের করার জন্য ব্যাটটা কি করে, জাস্ট রিফ্লেক্টেড পালসটা ফেরত পাওয়ার সাথে সাথে আরেকটা ছেড়ে দেয়, রিফ্লেক্টেড পালস ফেরত পাওয়ার সাথে সাথে আরেকটা ছেড়ে দেয়। তো তাহলে যেন কি করতে পারে, একদম হায়ার ফ্রিকোয়েন্সি মানে হায়ার রেজলিউশনে অল্প টাইম ডিউরেশন, মানে কি একটু পর পর রিফ্লেকশন পাচ্ছে, মানে তার কাছাকাছি আসতেছে, এন্ড পালস গুলি অনেক হায়ার ফ্রিকোয়েন্সিতে ছাড়তেছে, আর পালস গুলির মধ্যে টাইম ইন্টারভাল কমাই দিচ্ছে। মানে সে কি চাচ্ছে, অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি ইনফরমেশন গুলি চাচ্ছে, যে অনেক বেশি বেশি করে ডেটা সে কি করতেছে, কালেক্ট করতেছে। বুঝতে পারছো? সো এইগুলি হলো চেঞ্জেস গুলি মেক করার রিজন। আমরা যদি এখানের মধ্যে দেখি কোশ্চেন নাম্বার 4 একটা কি বলতেছে দেখো, হায়ার ফ্রিকোয়েন্সি মানে ওয়েভলেন্থ ছোট, ওয়েভলেন্থ ছোট মানে কি গ্রেটার ডিটেইলড ইন দা রিটার্ন পালসেস, এটা একটা। আর আরেকটা হলো ডিফ্র্যাকশন কমাই, এটা আরেকটা পয়েন্ট, এটা আমরা শিখবো সামনে ডিফ্র্যাকশন পড়ার পর। তো আমাদের এই লজিকটা তো বুঝছো, রেজলিউশন বাড়াইলো, দেন পালসেস গুলার কি লেন্থ শর্ট করে দিচ্ছে, তো তাহলে পরে কি হচ্ছে, লোকেট দ্য প্রে মোর প্রিসাইজলি অর গ্রেটার ডিটেইল, অর আবার কি অ্যালাউস shorter return time, so overlapping the reflected and emitted pulses is prevented. তো তার মানে কি, জাস্ট অল্প একটু টাইমে রিলিজ করে দিলাম পালসটা, দেন সাথে সাথে কি করলো, ফেরত চলে আসছে, এমন টাইপের ব্যাপার। এন্ড ফাইনালি আরেকটা কাজ কি, সেপারেটেড বাই আ শর্টার টাইম ইন্টারভাল। তো এটার কাজটা কি দেখো, সেপারেটেড বাই শর্টার টাইম ইন্টারভাল বিকজ দ্য প্রে ইজ ক্লোজার। তো তার মানে কি, সো দ্য পালসেস ট্রাভেল আ স্মলার ডিস্টেন্স এন্ড দ্য রিটার্ন কুইকলি। তো কি করা লাগবে, so the reflected pulses don't overlap with the emitted pulses, or to allow more, এই যে কথাটা আমরা বলছি, যে সে কি চাচ্ছে, মোর ফ্রিকোয়েন্ট ইনফরমেশন চাচ্ছে, যে প্রেটা অ্যাকচুয়ালি কোন পজিশনে আছে, প্রেটা তো পালায় যাইতে চাচ্ছে, তো প্রেটা বেসিক্যালি কোন দিকে দৌড়াচ্ছে আর কোন দিকে পালায় যাইতে চাইতেছে, ওই জিনিসটা কি করতে চায়, সে আরো প্রিসাইজলি বের করতে চায়। তো এর জন্য কি করতেছে, টাইম ইন্টারভাল গুলো এরকম কমাই দিচ্ছে, যে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি যেন নতুন ইনফরমেশন সে পেয়ে যাইতে পারে। বুঝতে পারছো কাবিও? জি ভাইয়া।
আচ্ছা ভাইয়া, বলো। ওই যে শর্টার পালস আছে আবার শর্টার লেন্থ, এটার সাথে মানে লোকেট করার কি রিলেশনশিপ, কিভাবে ঠিক করে লোকেট করে তাহলে? ওই যে এখানের মধ্যেও সেম, ওই যে পালস লেন্থটা যদি ছোট হয় মানে তো ওয়েভ লেন্থ ছোট, তো তাহলে রেজোলিউশন হাই, তো ওইখানে গ্রেটার ডিটেইলে আর মোর প্রিসাইজলি বের করতে পারবে আর কি। যে তোমার পালস লেন্থ যদি ছোট হয় তো তার মানে কি, তুমি জাস্ট ছোট করে একটা কি ছাড়ছো, পালস ছাড়ছো, বুঝতে পারছো? জি ভাইয়া। ওইটা। And finally, some bats can detect changes in frequency between emitted pulse and echo. So তাহলে এটা কিভাবে করে সে হান্ট করতে হেল্প করবে? সে যদি হার্ড রিফ্লেকশন ফেরত পায়, মানে বেশি এনার্জি যদি রিফ্লেক্ট করে ফেরত আসে, তো তখন কি বুঝবে? তখন সে বুঝবে যে, আচ্ছা সরি, এখানের মধ্যে মেইনলি বলছে কি, যে ফ্রিকোয়েন্সি, যে সে যে ফ্রিকোয়েন্সি এমিট করছেন, যে ফ্রিকোয়েন্সি ফেরত পাইছে, ওইটার মধ্যে চেঞ্জ সে বের করতেছে কি, এটা হলো আমাদের ডপলার ইফেক্ট রিলেটেড। যে যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তো তখন কি, মানে কাছাকাছি আসতেছে, আর ফ্রিকোয়েন্সি যদি কমে যায় মানে কি, তাদের মধ্যে সেপারেশন বাড়তেছে। তো এই হলো ব্যাপার, বুঝতে পারছো কাবিয়া? 4C। জি ভাইয়া। আচ্ছা, তো সবাই একটু তোমরা 7:10-এ জয়েন করো আবার। তো এখন আমরা নামাজ পড়ে আসি, দেন 7:10-এ আবার ক্লাস রিজিউম করবো। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, সো তাহলে আমাদের মেইনলি এই ওয়েভ বেসিক্স এর টার্মিনোলজি এইসব, দেন পালস ইকো টেকনিক, মেজারিং দ্য স্পিড অফ সাউন্ড এর এক্সপেরিমেন্ট, এরপরে এটা চেক পয়েন্ট কোয়েশ্চেন, এইসব জিনিসগুলো সবার শেষ। তোমাদেরকে ওয়েভ টাইপস এর এই ভিডিওটা দিছিলাম আনিসা? না ভাইয়া। ওকে, তাহলে ওয়েভ টাইপস এর এটা নিয়ে আমরা ডিসকাস করা শুরু করি। আচ্ছা, তো এখন ওয়েভের আমরা দুইটা ক্লাসিফিকেশন করছিলাম, একটা কি লংগিটিউডিনাল ট্রান্সভার্স, আর আরেকটা কি ইলেকট্রোম্যাগনেটিক আর মেকানিক্যাল। তো ইলেকট্রোম্যাগনেটিক এন্ড মেকানিক্যাল ওই ব্যাপারটা আছে। এখন আমরা লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স ওয়েভ, তাদের গণজনকে নিয়ে একটু ডিটেলসে দেখবো। এখানে আমাদের ডিটেলস এরকম বলে দেন গ্রাফটা এসব আছে। এন্ড এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এটা নিয়ে অনেক টাইপের কোয়েশ্চেন আসে, তো এইসব ব্যাপারগুলো প্রত্যেকটা আমরা দেখবো আর কি। ঠিক আছে, আচ্ছা, উপরের এগুলো আসলে রাখা দরকার, এটা কাজে আসবে একটু পরে। ওকে, তো এখন আমরা দেখি ওয়েভ টাইপস। ফার্স্ট অফ অল, লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স ওয়েভের মধ্যে ডিফারেন্স এক্সপ্লেইন করতে পারতে হবে। Then longitudinal wave, particularly in terms of pressure variation and displacement of molecules, যেটা আমাদের এই জায়গাটার মধ্যে কভার হবে। And describe transverse wave, যেটা এখানে পাবো পার্সেন্ট। So দেখি transverse waves কি জিনিস। A transverse wave is one where the movements of particles or field in an electromagnetic wave are up and down or left to right whilst the energy travels forward. তো তার মানে এনার্জি যেদিকে যাচ্ছে ওইটার উপরে নিচে ডানে বামে, ঠিক আছে, এরকম অলওয়েজ কি থাকতেছে, ডিরেকশন অফ অসিলেশন গুলি পারপেন্ডিকুলার থাকতেছে। তো কি বলতেছে, this is illustrated in figure A where one student is vibrating the rope up and down, তো তার মানে the particle movement is up and down, কিন্তু ওয়েভটা মুভ করতেছে কোথায়, from one student to another, but the energy travels along the rope towards the other student. তো তাহলে কি, as the first student moves the rope up and down, the particles pull up their neighbors up and down. তো আগে পার্টিকেল গুলার মুভমেন্ট গুলা কেমন কি হয় ওইরকম রিলেটেড কোয়েশ্চেন আসতো, বুঝছো? কেমন টাইপের কোয়েশ্চেন একটু ছোট করে দেখায় রাখি, বিকজ আগের যদি বেশি আগের কোয়েশ্চেন পেপার কেউ সলভ করতে যাও তো এমন জিনিস পাবা। কেমন জিনিস, আগে এমন ভাবে ড্র করা থাকতো। গুলাকে এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলে শো করতো। নাও হোয়াট হ্যাপেন্স, মনে করো এই পার্টিকেলটা, এই যে রেড কালার দিয়ে এরকম কালার করে দিলাম, এখন এই পার্টিকেলটা
উপরে যাবে, ঠিক আছে, সে তখন কি করে, the particles that is behind it, ঠিক আছে, যে পার্টিকেলটা পিছে থাকে সে কি করে, তার সামনের জন যেই কাজ করছে সেও কি করে, ওই কাজ করে। তো তখন সে কি করবে, এই পার্টিকেলটা যে পিছের এই পার্টিকেলটাকে ব্লু কালার দিয়ে মার্ক করে দিয়ে। সো এমন ভাবে অনেকগুলা কোয়েশ্চেন আসে কি, তোমার রেড কালার পার্টিকেলটার ডিরেকশন অফ মুভমেন্ট দেখাইলো উপরে, সো এখন জিজ্ঞাসা করলো যে ব্লু কালার পার্টিকেলের ডিরেকশন অফ মুভমেন্ট কি হবে এটা শো করে, এমন টাইপের ব্যাপার। ওকে, তো তখন আমরা কি করবো, এরকম আপওয়ার্ড ডিরেকশন শো করবে, এরকম টাইপের ব্যাপারগুলো ছিল। এই যে এখানে এক্সপ্লেনেশনটা এইটাই বলছে যে কি, the particles pull their neighbors up and down, so তাহলে পাশাপাশি পার্টিকেলরা ইভেন্চুয়ালি কি করে, তাদের সাথে যে অ্যাডজাসেন্ট পার্টিকেল গুলি থাকে তাদেরকে ইদার উপরে তুলে বা নিচে নামায়, এমন হলো ব্যাপার। তো কি বলতেছে, this then pass the vibration on to the neighbors, এই যে লালটা ব্লুটাকে উপরে তুললো, ব্লুটা তার নিচের জনকে উপরে তুলবে, এ আর এর নিচের জনকে উপরে তুলবে, এ এর নিচের জনকে উপরে তুলবে। তো এইভাবে করে, তো এইভাবে করে কি করতে থাকে, ভাইব্রেশন গুলা সামনে আগাইতে থাকে আর কি, এমন টাইপের ব্যাপার। through their intermolecular forces and the wave moves along the rope, so তখন পার্টিকেল গুলা কি করে, along the rope এরকম মুভ করতে থাকে আর কি। longitudinal wave এর কথা কি বললো, a longitudinal wave in a fluid such as air is generated by squashing particles together and then stretching them apart from each other repeatedly, তো তার মানে কি, ওই যে আমাদের compression and rarefaction যেটা আমরা বলতাম, যে টু এন্ড ফ্রো মুভমেন্ট, যে কিছু কিছু জায়গায় কাছে আসে, কিছু কিছু জায়গায় দূরে চলে যায়, এমন টাইপের ব্যাপার। তো বলতেছে কি, thus vibrating them longitudinally, মানে কি, the areas of higher pressure, প্রেসার কোথায় বেশি হবে, যেখানে পার্টিকেল গুলি কাছাকাছি চলে আসবে, তাই না, যে অল্প জায়গায় বেশি পার্টিকেল, তো তাদের মধ্যে কলিশন বেশি, তো তার মানে প্রেসার বেশি। তো বলতেছে কি, the areas of higher pressure cause the particles to push apart from each other, but this makes the particles move and squash the neighbors in other places, যে কি হয়, কম্প্রেশনের এখানে পার্টিকেল গুলা অনেক কাছাকাছি যেখানে, তো এই পার্টিকেল গুলা নিজেদের মধ্যে কলিশন করতেছে, তো তাদের পাশে পার্টিকেলদেরকে তারা কি করে, ধাক্কা দিয়ে অনেক বেশি দূরে সরায় দেয়। সো ওই জায়গায় কি হয়, কম্প্রেশনের অ্যাডজাসেন্ট দুই পাশে কি থাকবে, তখন রেয়ারফ্যাকশন হবে, যে ওখানে পার্টিকেলের নাম্বার কম থাকবে আর কি। সো বলতেছে দিস হায়ার প্রেসার আ কম্প্রেশন, এই যে, তো হায়ার প্রেসার রিজিয়ন মানে হলো কম্প্রেশন, তো তার মানে রেয়ারফ্যাকশন কোনটা হবে, লোয়ার প্রেসার রিজিয়ন যেটা, যেখানে নাম্বার অফ পার্টিকেল কম, ওইটা হলো রেয়ারফ্যাকশনের জায়গা। তো কি বলতেছে, this higher pressure মানে compression then pushes them away to squash their neighbors, so তখন ওই কাছাকাছি থাকা পার্টিকেল গুলি পাশের পার্টিকেল গুলোকে কি করে, অনেক দূরে সরায় দেয়। সো কিছু কিছু জায়গায় পার্টিকেল গুলি বেশি কনসেন্ট্রেটেড হয়ে যায়, তো ওখানে প্রেসার বেশি, আর কিছু কিছু জায়গায় the particles are very far apart from each other, so ওখানে প্রেসার কম। তো বলতেছে similarly the areas where there are too few particles compared with the uniform spread of particles, এই ব্যাপারটা কি বলতেছে, এটা আমরা এখানে থেকে বুঝবো একটু পরে, আমি দেখাইতেছি। বলতেছে cause particles to move into vacant space, that is known as the rarefaction, filling the vacant space up but causing a vacancy behind these particles, কেমন জিনিস দেখো। সো ফার্স্ট অফ অল আমি যদি একটা কাজ করি, ওকে, এখন দেখো উপরের যে ডায়াগ্রামটা আনডিস্টার্বড এয়ার দেখতে পাচ্ছ, সো আনডিস্টার্বড এয়ার যেখানে, ওখানে কি, the air particles are more or less equally separated from each other, যখন কি হচ্ছে না, ওই এয়ারের মধ্যে দিয়ে কোনো সাউন্ড ওয়েভ মুভ করতেছে না। যখনই নাকি কোন একটা সাউন্ড ওয়েভ আসে, দেখো নিচের একটা সার্টেন পজিশনে কনভার্ট হয়ে যায়। এটা কি, এটা বারবার চেঞ্জ হইতে থাকে, অলওয়েজ যে এরকম ফিক্স থাকে এরকম না, যেখানে এখন কনসেন্ট্রেটেড আছে ওইটা একটু পরে খালি হয়ে যাবে, যেখানে এখন খালি আছে ওইটা একটু পরে কনসেন্ট্রেটেড হয়ে যাবে, এরকম সামনে আগাইতে থাকে। জাস্ট একটা পয়েন্ট ইন টাইমে মনে করো পার্টিকেল গুলাকে কনসিডার করা হচ্ছে। তো ওখানে কি দেখো, কিছু জায়গায় বেশি ডার্ক হয়ে গেছে না, ওখানে কি the particles came closer together, তো ওখানে পার্টিকেল গুলা কনসেন্ট্রেশন বেড়ে গেছে। আর যেখানে পার্টিকেল গুলো অনেক দূরে দূরে, ওখানে কি হচ্ছে, ওখানে রেয়ারফ্যাকশন, যে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, এমন টাইপের ব্যাপার। সো
কিছু কিছু জায়গায় প্রেসার এরকম বেড়ে গেছে, কিছু জায়গায় প্রেসার এরকম কমে গেছে, এমন টাইপের ব্যাপার তারা বলতে চাচ্ছে। তো ওইগুলা ব্যাপারগুলাকে এটা আমরা আসতেছি উপরের জিনিসগুলা পড়ে আবার ফেরত আসবো। ওকে, তো কি বলতেছে, এন্ড দ্য ওয়েভ মুভস অ্যালং, আর যে ওয়েভটা এরকম সামনে যাইতে থাকে, পার্টিকেল গুলা একবার সামনে যায় একবার পিছে যায়, একবার সামনে যায় একবার পিছে যায়। তো তার মানে কি, ডিরেকশন অফ ওয়েভ মোশন ইজ প্যারালাল টু দ্য ডিরেকশন অফ পার্টিকেল অসিলেশন। তো এর জন্য এদেরকে কি বলা হয়, লংগিটিউডিনাল ওয়েভ বলা হয়। তো বলতেছে কি, an example of longitudinal wave in a solid material can be seen by squashing and releasing a spring as shown in figure B. যেরকম স্লিংকি একটা স্প্রিং, তো স্প্রিংটাকে কি করা যায়, এক এন্ডে তুমি মনে করো আটকায় রাখছো, দেন আরেক এন্ডে স্প্রিংটাকে সামনে পিছে এরকম টানলে পরে, তো তখন কি দেখা যাবে, কিছু কিছু জায়গায় স্প্রিং গুলা বা স্প্রিং এর কয়েল গুলা কাছাকাছি চলে আসছে, তো ওখানে হলো কম্প্রেশন, আর কিছু কিছু জায়গায় বেশি দূরে চলে গেছে, ওটা কি রেয়ারফ্যাকশনের জায়গা। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, তো এখন এখানের মধ্যে যে ফিগার বি এর নিচে ক্যাপশনে কি বলতেছে দেখি, a longitudinal wave generated in a long spring by repeatedly squashing and stretching one end, areas of higher pressure are called compressions and areas of lower pressure are called rarefaction। এরকম ক্যাপশন গুলাতে, ইমেজ গুলা আর ফিগার গুলার ক্যাপশন গুলাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কতগুলো ইনফরমেশন লেখা থাকে, তো এইসব জিনিসগুলো খুবই ভালো মতো পড়তে হয়। ওকে, আচ্ছা, নাও গ্রাফিং ওয়েভস। সো এখানের মধ্যে কাজটা কি, ইন ফিগার এ অফ সেকশন 3a.1 ওখানে আমরা দেখছিলাম কি, ওই যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স গ্রাফ। তো এটা আমাদের দেখে মনে হয় ওই টাইপের গ্রাফ, তো জাস্ট লংগিটিউডিনাল কি বলে, শুধু ট্রান্সভার্স ওয়েভের জন্য। লংগিটিউডিনাল ওয়েভের গ্রাফ তো মনে হয় ডিফারেন্ট হবে, বাট নো, লংগিটিউডিনাল ওয়েভও এইভাবেই আঁকা যায়। তো ওই জিনিসটা এখানে নিচে জাস্টিফাই করছে, কি করছে ওইটা আমরা দেখি। মুছে দেই, নতুন করে আবার দেখাবো। ওকে, তো এখন এখানের মধ্যে বলতেছে কি, দেখ, we saw how waves on the graph of displacement versus distance. This is relatively easy with transverse wave, as the graph appears like the picture of the wave, so it's easy to understand. The wavelength can be found by measuring along the graph's x-axis from one point on a wave cycle to the same point on the next cycle. যে the points that are in phase, যে same phase position এ আছে ওরকম। phase position মানে তো বলছিলাম যে তার কমপ্লিট সাইকেলের কোন পজিশনে আছে, ওই ব্যাপারটা থেকে আমাদের ফেজের কনসেপ্টটা আসছে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করছে এরকম। ওইটা আমাদের আসবে এই টপিকটা শেষ করার পরে, দেন আমরা ফেজ নিয়ে আরো ডিটেইল কথাবার্তা বলবো পরে। তো বলতেছে কি এখানে, অ্যামপ্লিটিউডটা কি, অ্যামপ্লিটিউড ইজ মেজার্ড ফ্রম দ্য এক্স অ্যাক্সিস ভার্টিক্যালি টু দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পয়েন্ট। সো তাহলে অ্যামপ্লিটিউডটা আমাদের ডেফিনেশন ওয়াইজ যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন এরকম। তো ট্রান্সভার্স ওয়েভ দেখতেই গ্রাফের মতো, সো তাহলে ওখানে থেকে বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না, ওই ব্যাপারটা এতক্ষণ বললো। এখন বলছে লংগিটিউডিনাল ওয়েভকে এত ইজিলি ভিজুয়ালাইজ করা যায় না, কিন্তু লংগিটিউডিনাল ওয়েভকেও কি করা যায়, যেমন গ্রাফ এঁকে আসছিলাম ট্রান্সভার্সের জন্য, লংগিটিউডিনালের জন্য সেম টাইপের গ্রাফ আঁকা যায়। তো বলতেছে কি, longitudinal waves are less easy to visualize from their graph, and making measurements from them can be difficult. Figure C illustrates how a longitudinal wave can be represented on a graph of displacement versus distance along the wave. Kenon, when a longitudinal wave is drawn like this, you can make measurements more easily. The wavelength and amplitude can be read from the graph just like for a transverse wave. So দেখো কাজটা কিভাবে করে। তো এইখানের মধ্যে ব্যাপারগুলো কি খেয়াল করো। তো এইখানে পার্টিকেলটা যখন কোনো ওয়েভ নাই তখন যেখানে ছিল এখনো সে ওই পজিশনে আছে, তো তার মানে কি, এটা হলো জিরো ডিসপ্লেসমেন্ট। এখন এইখানে কয়েকটা জায়গায় দেখো নেগেটিভ ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে, কয়েকটা জায়গায় এখানে পজিটিভ ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে। এই জিনিসটা এখানে থেকে আমাদের দেখে অ্যাকচুয়ালি ফার্স্টে বুঝার উপায়টা খুবই কম। আচ্ছা, এখানে কোন জায়গায় পজিটিভ ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে, কোন জায়গায় নেগেটিভ ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছে, কিভাবে বুঝবো, তাই না? এই জিনিসটাই আমরা যদি এখন নিচে একটা মেথড শো করব, এই মেথডটা ফলো করে, সো তাহলে পরে দেখবা যে খুবই ইজিলি এটা বের করা যায়। ঠিক আছে, সো লেটস সি। তো এই জিনিসটা আমি পাশে ছোট একটা ডায়াগ্রাম ড্র করে দেখাই তোমাদের, খেয়াল করো।
accelerator move pedal. Okay. এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 আর একটু দূরে দূরে আছে এত বেশি কাছে হলে বুঝতে কষ্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় ওকে তো তাহলে আমি 30টা এরকম দাগ টানছি এগুলো একটু এক্সটেন্ড করে নেই এটা দেখো সরি ওকে সো এটা কি এটা হলো the positions of the particles যখন নাকি কি নাই যখন কোন ওয়েভ এখানে মুভ করতেছে না আর কি the particles are equally separated ওকে সো পার্টিকেল গুলা কি ইকুয়ালি সেপারেটেড আছে এখন যখন নাকি কোন একটা ওয়েভ আসবে হোয়াট উইল হ্যাপেন ব্যাপারটা দেখ ঠিক আছে এখানের মধ্যে আমরা দেখি কাজটা কি হচ্ছে ডায়াগ্রামটা একটু কেয়ারফুলি ড্র করা লাগবে ওকে সো কাজটা কেমন খেয়াল করো এখানে ধরো পার্টিকেল গুলার নাম্বার গুলা দেখ 1 2 3 4 5 6 7 8 9 10
ওকে, সো এখানের মধ্যে ফার্স্ট একটা সাইকেল ড্র করছে, আমি এরকম প্রত্যেকটা সাইকেল ড্র করে ইভেন্চুয়ালি দেখাচ্ছি কি হচ্ছে, ঠিক আছে? ডায়াগ্রামটা একটু টাইম নেয় ড্র করতে, বাট ইভেন্চুয়ালি সেন্স মেক করবে আই হোপ, ঠিক আছে? এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো কয়েকটা কোশ্চেনে তোমাদের লাগবে। ওকে, আমি একটু একটা ব্যাপার একটু গুনে নেই 1 মিনিট। আচ্ছা, তো এখন একটু ব্যাপারটা খেয়াল করো সবে, আমি আসলে কাজটা কি করলাম, ঠিক আছে? এতক্ষণ একটু ক্যালকুলেশন করে করে কয়েকটা কাজ করা লাগছে, তো এখন ব্যাপারটা খেয়াল করো। তো ফার্স্টে হোয়াইট কালার দিয়ে যে লাইনগুলো ড্র করছি, ওই লাইনগুলো কিসের জন্য আনিসা? যখন নাকি কোনো ওয়েভ পাস করতেছে না, ওই সময় পার্টিকেল গুলি সবাই কি আছে? ইকুয়ালি সেপারেটেড আছে, তাই না? জি ভাইয়া। ওকে, এখন আমরা এই গ্রাফও ড্র করে ফেলবো নিচের সাথে, তাহলে আমরা বুঝতে পারবো কাজটা কেমন কি হচ্ছে। Right, so হলো displacement, ওকে, সো এখন দেখো প্রভা, খেয়াল করো। সো 1 নাম্বার পার্টিকেলটা যেখানে ছিল, সে ওয়েভ যখন ছিল না, যেখানে ছিল, ওয়েভ যখন আসছে সে তখন ওই পজিশনে আছে, তো তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 0 নাকি? সো তাহলে তার কোনো ডিসপ্লেসমেন্ট নাই। ওকে, নাও লেট আস ইন্ট্রোডিউস আ সাইন কনভেনশন, যে আমরা একটা ডিরেকশনকে পজিটিভ ধরবো আর একটা ডিরেকশনকে নেগেটিভ ধরবো। তো এখন তুমি বলো প্রভা, কোন ডিরেকশনটাকে তুমি পজিটিভ ধরতে চাও, কোন ডিরেকশনটাকে তুমি নেগেটিভ ধরতে চাও? ফরওয়ার্ড কে কি ধরবা, ব্যাকওয়ার্ড কে কি ধরবা, রাইট কে কি ধরবা, লেফট কে কি ধরবা, বলো? রাইট কে পজিটিভ, লেফট কে নেগেটিভ। ওকে, সো রাইট ডিসপ্লেসমেন্ট কে পজিটিভ, লেফট ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট কে নেগেটিভ ধরবা। আচ্ছা, এখন দেখো 2 নাম্বার যে পার্টিকেলটা, সে ইনিশিয়ালি এই পজিশনে ছিল, ওয়েভ আসার পরে সে কি করছে? রাইটে গেছে নাকি লেফটে গেছে? লেফট। লেফটে গেছে, সো তার মানে কি তার ডিসপ্লেসমেন্টটা পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। ওকে, 3 নাম্বার পার্টিকেলটাও গেছে লেফটে, 4 নাম্বার পার্টিকেলটা আরো লেফটে, 5 নাম্বারটা আরো লেফটে, 6 নাম্বারটা আরো লেফটে, দেন ইভেন্চুয়ালি 7 নাম্বার পার্টিকেলটা কি হয়েছে? সে যেখানে ছিল সে আবার ওখানেই আছে, তাই তো? তো তাহলে আমাদের ব্যাপারটা কেমন? ব্যাপারটা কি আমাদের এরকম হইলো না? 1 নাম্বার পার্টিকেলটা যেখানে ছিল ওখানে আছে, 7 নাম্বার পার্টিকেলটা যেখানে ছিল ওখানে আছে, এন্ড মাঝে দিয়ে বাকি যতগুলি পার্টিকেল ছিল তারা কেমন টাইপের ডিসপ্লেসমেন্ট শো করছে? নেগেটিভ ডিসপ্লেসমেন্ট শো করছে, নাকি আনিসা? হ্যাঁ। তো তাহলে এরকম একটা ব্যাপার, তাই তো? প্রভাকে বুঝতে পারলা কি করলাম? যে প্রথমে ডিসপ্লেসমেন্ট কম, নেগেটিভ ডিরেকশনে, আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট বেশি নেগেটিভ হচ্ছে, দেন আবার ডিসপ্লেসমেন্ট কমে কমে কত হইলো? 0 হয়ে গেল, তাই না? ওকে, এখন দেখো 8 নাম্বার পার্টিকেলটা কি করতেছে, সে কোন দিকে গেল?
লেফটে নাকি Right. রাইটে? রাইটে, Right. তো তার মানে পজিটিভ ডিসপ্লেসমেন্ট। 9 নাম্বারটা আরেকটু সামনে, 10 নাম্বার আরেকটু সামনে, 11 নাম্বারের আবার ডিসপ্লেসমেন্ট সামনে কিন্তু কমে গেছে, এটা আরেকটু কমলো, 13 এ কমলো, 14 নাম্বারটা আবার কি করছে, পার্টিকেলটা যেখানে ছিল ওই জায়গাতেই আছে। তো তার মানে কি এমন একটা ব্যাপার, ডিসপ্লেসমেন্ট বাইরে বাইরে ম্যাক্সিমাম হলো, দেন আবার কমে কমে কত হয়ে গেছে, 14 নাম্বার পার্টিকেলের এখানে ডিসপ্লেসমেন্ট কমে আবার কি হয়ে গেল, 0 হয়ে গেল নাকি? ব্যাপারটা কি সবাই বুঝতে পারতেছো কি বলতেছি? আচ্ছা, সো এরপরে আবার সেম জিনিসটা আমাদের রিপিট হবে পরের সাইকেলের জন্য। কেমন জিনিস? 15 নাম্বার পার্টিকেলটা পিছায় আসছে, তো তার মানে নেগেটিভ। 16 নাম্বারটা আরেকটু বেশি পিছাইছে, দেন 17 নাম্বার, 18, 19, 20 এন্ড ফাইনালি 21টা আবার ওই পজিশনে আছে এরকম। দেন আবার 28 নাম্বারটা ওই পজিশনেই আছে, তাহলে এরকম। তো এইভাবে করে আমরা কি করতে পারলাম, ডিসপ্লেসমেন্টের এরকম গ্রাফ ড্র করতে পারলাম। এটা কিসের জন্য ড্র করছি, ট্রান্সভার্স ওয়েভের জন্য নাকি লংজিটিউডিনাল ওয়েভের জন্য? Longitudinal. লংজিটিউডিনাল ওয়েভের জন্য। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এটা আমাদের ফার্স্টে কিসের গ্রাফ আঁকলাম, ডিসপ্লেসমেন্টের গ্রাফ, তাই না? ওকে, ভালো কথা, ডিসপ্লেসমেন্টের গ্রাফ আছে। এখন দেখো তো এই জায়গাটা কি, এই জায়গাটায় এখানে কি কম্প্রেশন হচ্ছে নাকি রেয়ারফ্যাকশন আনিসা? Rarefaction. রেয়ারফ্যাকশন, এক্সিলেন্ট। আর প্রভা এই জায়গাটায় কি হচ্ছে, কম্প্রেশন। কম্প্রেশন। এখন ব্যাপারটা খেয়াল করো, এই জায়গাটায় কি আমাদের রেয়ারফ্যাকশনটার একদম সেন্টার নাকি? এটা হলো আমাদের রেয়ারফ্যাকশনের একদম মিড পয়েন্ট, তাই না? 7 নাম্বার যে পার্টিকেলটা এখানে কি, এই পার্টিকেলের থেকে তার অ্যাডজাসেন্ট পার্টিকেল গুলি সবচেয়ে বেশি দূরে। সো তাহলে দিস ইজ দ্য মিড পয়েন্ট অর দিস ইজ দ্য সেন্টার অফ হোয়াট, দিস ইজ দ্য সেন্টার অফ রেয়ারফ্যাকশন। আর এই যে 14 নাম্বার পার্টিকেল, তার সবচেয়ে কাছাকাছি হলো তার অ্যাডজাসেন্ট পার্টিকেল গুলি, তো তার মানে কি দিস ইজ দ্য সেন্টার অফ কম্প্রেশন। তো তাহলে আমরা একটা ব্যাপার এরকম বলতে পারি, সেন্টার অফ রেয়ারফ্যাকশন, সরি, আর সেন্টার অফ কম্প্রেশন, তাদের এখানে ডিসপ্লেসমেন্টটা কত হবে, অলওয়েজ সেন্টার অফ কম্প্রেশন এন্ড সেন্টার অফ রেয়ারফ্যাকশনে অলওয়েজ ডিসপ্লেসমেন্টটা কত থাকবে, রাফিন 0। ওকে, এই ব্যাপারটা আমরা স্টুডেন্ট বুকে ফেরত যে আবার দেখবো আর কি। তো এখন আমরা জাস্ট এই জিনিসটা ডায়াগ্রামটা নোটপ্যাডে তো ড্র করলাম, তো এখান থেকে ছোট একটা কয়েকটা ব্যাপার দেখে নিতেছি। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, কম্প্রেশন এন্ড রেয়ারফ্যাকশনের সেন্টার গুলাতে কি হয় আনিসা, ডিসপ্লেসমেন্ট কত হবে, 0. 0 হবে। আচ্ছা, তো এইগুলা কিসের গ্রাফ আঁকলাম, এই যে গ্রিন কালার দিয়ে যে গ্রাফটা ড্র করলাম, দিস ইজ দ্য গ্রাফ ফর ডিসপ্লেসমেন্ট। হোয়াট অ্যাবাউট প্রেসার, প্রেসার নিয়ে যদি আমরা গ্রাফটা আঁকি তখন কি হবে, প্রেসার কোন জায়গায় বেশি কোন জায়গায় কম আনিসা? কম্প্রেশনে প্রেসার হলো হাই, Compression বেশি. এক্স্যাক্টলি, যেখানে কম্প্রেশন বেশি ওখানে প্রেসার বেশি, যেখানে কম্প্রেশন কম ওখানে প্রেসার কম, তাই তো? তো তার মানে সেন্টার অফ রেয়ারফ্যাকশনে, ঠিক আছে, সেন্টার অফ রেয়ারফ্যাকশনে কি হবে, প্রেসারটা হবে সবচেয়ে মিনিমাম, আর সেন্টার অফ কম্প্রেশনে প্রেসারটা হবে সবচেয়ে ম্যাক্সিমাম, তাই তো? হ্যাঁ. তাহলে কম্প্রেশনে ওখানে প্রেসারটা সবচেয়ে ম্যাক্সিমাম, রেয়ারফ্যাকশনের ওখানে প্রেসারটা সবচেয়ে মিনিমাম হবে। ওকে, তাহলে প্রেসারের জন্য যদি আমাদের গ্রাফ আঁকি, তোমরা এটা স্টুডেন্ট বুকে পাবা একটু পরে। সো দিস উইল বি দ্য গ্রাফ ফর প্রেসার, ঠিক আছে, প্রেসার ভার্সেস ডিসটেন্স গ্রাফ আর ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স গ্রাফ। একটা লংজিটিউডিনাল ওয়েভের জন্য দুইটা গ্রাফই আমাদের ইম্পর্টেন্ট। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, এই যে আমাদের কি জায়গা,
compression, maximum pressure, maximum positive pressure, rarefaction, নেগেটিভ ম্যাক্সিমাম, মানে কি এখানে প্রেসারটা হলো সবচেয়ে কম, যে প্রেসার তো এক্সার্ট না করে উল্টা কি করতেছে আরো রিল্যাক্স করাইতেছে, যে পার্টিকেল গুলো এত বেশি দূরে দূরে আছে এমন টাইপের ব্যাপার। ওকে, সো এই হোয়াইট কালার দিয়ে যে ব্রোকেন লাইন যেটা ড্র করলাম, যে গ্রাফটা ড্র করলাম, এটা কিসের গ্রাফ আনিসা? সরি, এটা হলো আমাদের প্রেসারের গ্রাফ। ওকে, আর গ্রিন কালার দিয়ে যেটা ড্র করছে এটা কিসের? এটা হলো ডিসপ্লেসমেন্টের। ওকে, তো এই জিনিসটা আমরা এখন স্টুডেন্ট বুক থেকে দেখি তারা কি ব্যাপারগুলো শো করছে। ওকে, সবাইকে এই জিনিসটা বুঝছো যতটুকু বললাম? প্রভা? ওকে, এই যে এখানের জন্য খেয়াল করো, এখানে সলিড লাইনটা প্রেসারের জন্য। সলিড লাইন মানে কি, যেটা নাকি পুরা লাইন আর কি, ব্রোকেন না, এটা হলো সলিড লাইন। তো সলিড লাইনটা কিসের? সলিড লাইনটা হলো প্রেসারের, আর ব্রোকেন লাইনটা হলো কি বলে ডিসপ্লেসমেন্টের। এই যে ড্যাশড লাইন, এটা হলো ডিসপ্লেসমেন্টের। তো দেখো, তো এই জায়গাটায় যেখানে কি কম্প্রেশনের সেন্টার, তাই না, এই জায়গাটায় পার্টিকেল গুলো সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড, সো দিস ইজ দা সেন্টার অফ কম্প্রেশন। তো সেন্টার অফ কম্প্রেশনের এখানে দেখো ব্রোকেন লাইন কিসের জন্য ছিল আনিসা? ডিসপ্লেসমেন্টের জন্য, তাই না? সো সেন্টার অফ কম্প্রেশনে ডিসপ্লেসমেন্ট কত? 0। দেন আমাদের এরকম আবার সেন্টার অফ রেয়ারফ্যাকশন, এখানে ডিসপ্লেসমেন্ট 0, সেন্টার অফ কম্প্রেশন ডিসপ্লেসমেন্ট 0, সেন্টার অফ রেয়ারফ্যাকশন ডিসপ্লেসমেন্ট 0। এই ব্যাপারগুলো কি বুঝতে পারছো কিভাবে করে তারা গ্রাফটা আসলে ড্র করছে? এখানে তারা এই পার্টিকেল গুলি, এই যে আমি 1 2 3 4 করে করে যেসব পার্টিকেল গুলি আঁকছি বোঝানোর জন্য, তারা এইগুলা পুরোপুরি ড্র করে নাই, বাট তাদের আইডিয়াটা সেম আর কি। ওকে, এন্ড প্রেসারের জন্য ব্যাপারটা দেখো, এই যে কম্প্রেশন ম্যাক্সিমাম পজিটিভ প্রেসার, রেয়ারফ্যাকশন ম্যাক্সিমাম নেগেটিভ প্রেসার, কম্প্রেশন ম্যাক্সিমাম পজিটিভ প্রেসার, রেয়ারফ্যাকশন ম্যাক্সিমাম নেগেটিভ প্রেসার। রাফিন, জিনিসটা কি বুঝতে পারছো তারা কি করছে এখানে? ওকে, তো তাহলে তোমাদের যে একটা কাজ থাকবে, তোমরা ফার্স্ট একটা কাজ করবা, এই যে ওয়েভ টাইপস এর এটা আছে না, এই দুইটা পেজ, পেজ নাম্বার 93 আর 94 একটু পড়ে রাখবা, ঠিক আছে? পেজ নাম্বার 93 আর 94 একটু রিডিং করবা, সো হোপফুলি তখন তোমাদের এই ব্যাপারগুলি আরো সেন্স মেক করবে। ওকে, তো তখন পেজ নাম্বার 93 আর 94 পড়ার পর এইটা পেজ নাম্বার 95 এইটার চেক পয়েন্ট কোশ্চেন গুলো করে ফেলবা, ঠিক আছে? দেন আমাদের এই এক্সাম প্র্যাকটিস, এরপরে আমাদের বিহেভিয়ার অফ ওয়েভস এর মধ্যে প্রথমে ফেজ। তাই ফেজ জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের ওয়েভের বেসিক্স শেষ অ্যাকচুয়ালি। সো তাহলে তোমাদের এই দুইটা পেজ রিডিং করার পর বুঝতে কোনো রকমের প্রবলেম থাকা উচিত না, থাকলে পরে ওটা আমরা দেখাই দেবো নেক্সট ক্লাসে, ওটা সমস্যা নাই। এন্ড এই চেক পয়েন্ট কোশ্চেন আর এক্সাম প্র্যাকটিস কোশ্চেন গুলি করে রাখবা, ঠিক আছে? এক্সাম প্র্যাকটিস পেজ নাম্বার কত? 98, পেজ নাম্বার 98, পেজ নাম্বার 99। ওকে, সো তাহলে রিড 93 94, হোমওয়ার্ক হলো পেজ 95 এর চেক পয়েন্ট কোশ্চেনস, আর পেজ নাম্বার 97 98, তাই তো? यस, পেজ নাম্বার 97 and 98 এর এক্সাম প্র্যাকটিস কোশ্চেনস। এইগুলো থাকবে তোমাদের হোমওয়ার্ক ফর থার্সডে। দেন থার্সডেতে আমরা
এই চেক পয়েন্ট এইসব গুলার প্রবলেম সলভিং গুলো করে দেন উই উইল স্টার্ট ফেজ। ওকে, আমরা ক্লাস এখন এখানে শেষ করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।